আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস তো পালিয়ে যাচ্ছে না, দেশ থেকে নিষেধাজ্ঞার কি আছে হাইকোর্ট। ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী করিম ও তার স্ত্রীর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ, আইএসপিআর এর সতর্কবার্তা। আওয়ামী লীগ আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে মঈন খান। ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রোটোকল অফিসারের মরদেহ উদ্ধার। পটুয়াখালীতে 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সেতুমন্ত্রী। গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শ কমিটি, তথ্যমন্ত্রী। কুমিল্লা মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ঢাকায় গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক 3। এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে 43 কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার 19 মে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 উপলক্ষে আনসার ভিটিপি বাহিনীর সব পর্যায়ে কর্মকর্তা, কর্মচারী এবং তৃণমূলের আনসার ভিটিপি সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর 670 জন শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের যে কোনো প্রয়োজনে এই বাহিনীর সদস্যদের সময়োপযোগী ভূমিকা উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি মাসে সারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য আমি এই বাহিনীর সর্বস্তরের প্রতিটি সদস্যকে আবারও অভিনন্দন জানাই। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন না, তাহলে তার এবং সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কি যৌক্তিকতা রয়েছে, এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার 19 মে সংক্রান্ত এক রিট আবেদন শুনানিকালে আদালত রিটকারী আইনজীবীদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন। একই সঙ্গে আদালত মনে করিয়ে দেন যে দেশের সাবেক এই প্রধান উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছুই রয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়ে তদন্ত এবং ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে করা একটি রিটের শুনানিতে আজ উচ্চ আদালতে এই অবস্থান ব্যক্ত করেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আদালতের রায় উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে বিদেশ গমন করায় ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমকে বাংলাদেশি পাসপোর্ট ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পাসপোর্ট নিয়ে নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার 19 মে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আপিল বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আদালতে শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদুল আরিফিন স্বপন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বছরের 31 জুলাই বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার না করে ডোমিনিকানের পাসপোর্ট দিয়ে সস্ত্রীক দুবাই যান ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম। এমনকি সিঙ্গাপুর যাওয়ার কথা বলে দুবাই যান তারা। এর আগে জরুরি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে 4 মে আইনজীবীর মাধ্যমে আবেদন করিয়েছিলেন ওবায়দুল করিম ও তার স্ত্রী বলেও জানান দুদকের আইনজীবী মাহমুদুল আরিফিন স্বপন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 17 ফেব্রুয়ারি ওবায়দুল করিম সহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মঙ্গলবার প্রকাশিত এক সতর্কীকরণে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চক্রটি দেশের বিভিন্ন জেলা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠাচ্ছে। এসব নোটিশে জেল জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে ভুক্তভোগীদের আতঙ্কিত করা হচ্ছে। আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আইন নিয়ন্ত্রণ বিভাগ বা ক্রাইম ইউনিট সেল নামে কোনো শাখা বা ইউনিট নেই। এমনকি মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো আইনি নোটিশও পাঠানো হয় না। সংস্থাটি আরও জানায়, বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এ ধরনের ভুয়া নোটিশে বিভ্রান্ত না হওয়া এবং কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি। মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, বিগত 45 বছরেও নিজের নামে তিনি নাম জারি করতে পারেননি।
সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে। মঈন খান বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে দেশব্যাপী এই ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নরেন ধর। তিনি ভারতীয় সহকারী হাই কমিশনের প্রোটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। আমিনুর রশিদ বলেন, সকালে দূতাবাস থেকে ফোন পেয়ে একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে মারা গেছেন। বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত স্বপ্নের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি জামাত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর 1টার দিকে সেতুমন্ত্রী বগা ফেরিঘাটে পৌঁছান। সেখানে থেকে নদীর পূর্ব পাড়ে আয়োজিত এক সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন। সভার আয়োজন করেছিলেন পটুয়াখালী 2 বাউফল আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তবে সভাস্থলে মন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। মন্ত্রী পূর্ব পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে সেতুমন্ত্রীর গাড়িবহর অবরুদ্ধ করা হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। প্রায় 1.25 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতিতে বিরক্ত হয়ে সেতুমন্ত্রী একই ফেরিতে পশ্চিম পাড়ে ফিরে যান। পরে তিনি গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। সরকার গণমাধ্যম কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, সমন্বিত রেগুলেশনের জন্য দেশে একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এ নিয়ে জুনের মধ্যে পরামর্শ কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী কথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন। কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার 19 মে দুপুরে ঢাকার শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 2018 সালের 20 ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানীঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপি নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 15 মে 86 জনকে আসামি করে একটি মামলা করেছেন। এই মামলার 4 নং আসামি তাজুল ইসলাম তাজ। এছাড়াও তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম নামে এক গৃহ শিক্ষিকার বস্তাভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী স্ত্রী সহ 3 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার 19 মে সকালে সদর পৌরসভার 9 নং ওয়ার্ডে চৌকাপাড়া এলাকায় মোসাম্মদ সুমি খাতুনের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম বেগম সদর উপজেলার নামো শঙ্করবাটি উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, বাড়ির ভেতরে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক রুবেল জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ভারতের কাছে 42 কোটি 82 লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত 2 ধরনের সমরাস্ত্র কিনছে ভারত। H-64E-A-5 হেলিকপ্টার এবং M777A2 আল্ট্রালাইট হাউইটজার ক্ষেপণাস্ত্র। 2টি চালানে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই 42 কোটি 82 লাখ ডলারের বাজেটের অর্ধেকেরও বেশি 23 কোটি ডলার বরাদ্দ করা হয়েছে M777A2 আল্ট্রালাইট হাউইটজার ক্ষেপণাস্ত্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, M777A2 আল্ট্রালাইট হাউইটজার ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্রের আনুষঙ্গিক উপাদান, স্পেয়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বাকি 19 কোটি 82 লাখ ডলারের অ্যাপাচি হেলিকপ্টার কিনেছে ভারত। তবে কয়টি হেলিকপ্টার কিনেছে তা উল্লেখ করা হয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।